দেন উই শ্যাল কাট হিম। তো কাট মানে আমার চাকরি নেই। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো করো, আমার কোনো আপত্তি নেই বলে আমি রুম থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে রুমে যাচ্ছি আর ভাবছি যে এক মির্জাফর তো বিদায় হলো, আর এক মির্জাফর দাঁড়ায় গেল। এটি আমাদের চরিত্র আর কি। সন্ধ্যা 7টার পরে যদি কোনো ওভারটাইম হয় তাহলে ডাবল রেটে পেমেন্ট করতে হবে, আর যদি ছুটির দিনে ওভারটাইম হয় তাহলে সেটাও ডাবল রেটে পেমেন্ট করতে হবে। তো এটা উল্লেখ করে যখন আবার চিঠি দিলাম, নতুন করে আবার রেজিস্ট্রেশন দিলাম, তখন তো কোম্পানির মাথা খারাপ, কী করবে। তখন থেকেই শুরু হয় একটা চক্রান্তের একটা গন্ধ পাচ্ছিলাম আমরা, যে কিছুটা ভিতরে ভিতরে করতেছে। 16ই ডিসেম্বর উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে আমাদের এমবেসিতে একটা প্রোগ্রাম হয়েছিল। তো সেখানে অন্যান্য সরকারি চাকরি করতে যারা গেছে তাদের অনেকেই আবার শখের শিল্পী, ওনারা গান টান গাইলেন, ভালোই লাগলো। তো সেদিন একটা প্রোগ্রাম করা হলো যে তাইলে আমাদের প্রজেক্টের সাইটে একটা প্রোগ্রাম হবে 26শে ফেব্রুয়ারি, কারণ 21শে ফেব্রুয়ারি সম্ভবত ছিল শনিবার রবিবার। তো যেহেতু ওই দিন কাজ চলতো, শুক্রবার বন্ধ ছিল, শুক্রবার হিসাব করে 26শে ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান হবে। সেখানে অ্যাম্বাসাডর মহোদয় যাবেন, যারা জাপানিজরা কাজ করছিলেন প্রায় 200-র মতো জাপানিজ, তাদেরকে দেওয়া হলো। তো সেই অনুযায়ী সব কিছু প্রিপারেশন চলতেছে, কিন্তু এবং সেটা চিফ ইঞ্জিনিয়ার সাহেবই তার সঙ্গীর সাথে 2-4 জন ছিলেন, তাদেরকে নিয়ে উনি সেটা করছেন। সেটা ভালো কথা, কিন্তু শেষ পর্যন্ত বুধবার দিন প্রতিদিন সন্ধ্যাবেলা বিকাল 5টার দিকে একটা সাইট মিটিং হতো আর কি। ওই দিনের কার্যক্রম কি হলো এবং পরের দিন কী করণীয়, একটা সাইট মিটিং হতো। সেই মিটিংয়ের পরে আমি একটু জানতে চাইলাম, চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে স্যার, পরশুদিন তো প্রোগ্রাম, তা আমরা কি দাওয়াত পাবো বা আমাদের কি কিছু করণীয় আছে? উনি কোনো উত্তরই দিলেন না, উঠে গেলেন। তো যাই হোক, কী আর বলা, তো আমার বেরিয়ে আসলাম। আসার পরে আমি তখন ইন্টারমিডিয়েট মাথায় আমার ঢুকছে একটা, যে কিছু একটা করতে হবে, কী করা যায়। বললাম ওই 2-4 জন যারা ছিল, ওই মইনুল ভাই আর অন্যান্যরা 5-7 জন, আমরা ওই কংক্রিট ল্যাবে যেয়ে বসলাম। তো বৈশা তখন বললাম যে 21শে ফেব্রুয়ারি তো, সুতরাং যারা শহীদ হন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে একটা মিলাদ তো পড়তে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ, পড়তে পারি। তাহলে এটা কবে পড়া যায়? আমরা ওই পরশুদিনই পড়ি, শুক্রবারই পড়ি। টাইম 3:30, ওই অনুষ্ঠান 3:30টায়। আমি বললাম 3:30টার সময়। তখন কেউ কইতে হলো, আর এটা কেমন হলো, একই সময়? আমরা হ্যাঁ, একই সময় করবো। তো যাই হোক, পরে ওনারা বুঝলেন যে বিষয়টা আসলে কেন আমি করতে চাচ্ছি আর কি। তো যাই হোক, পরে সবাই এগ্রি করলো। তো এখন কথা হলো 2টা কাজ, একটা হলো যে একজন মাওলানা লাগবে মিলাদ পড়ার জন্য, আর একটু তাবারক লাগবে। তো এখন ওখানকার এন্টার মিডল ইস্টের এই হলো রেওয়াজই হলো যে তাবারক হলো চকলেট। তো তার জন্য কিছু টাকা লাগবে। তো যার যার পকেটে যাই ছিল, দিনার 35 দিনার মনে আছে আমার এখনও, আমরা একত্রিত করলাম। তো একদিনের সমান $3.29 ছিল। তো 35 দিনার একেবারে নেহাত কম না, ভালো। তো একজনকে দায়িত্ব দেওয়া হলো। উনি এই ওখানে বড় পীর সাহেবের মাজারের ওখানে যে মাদ্রাসা আছে, যে মসজিদে আমরা প্রতি শুক্রবার জুমা নামাজ পড়তে যেতাম, সেখানে কিছু বাংলাদেশি মাওলানা সাহেবরা পড়াশোনা করছিলেন, ইয়াং মাওলানা। যাই হোক, তো এরকম একজনকে ধরে নিয়ে আসা, আর হলো যে তাবারক নিয়ে আসা। তো যাক, সেটা গেল, দায়িত্ব উনি নিলেন, ওনাকে টাকাও দেওয়া হলো সেইভাবে। তো এখন বাকি থাকলো দাওয়াত দেওয়া। এখন সবাইকে দাওয়াত দিতে হবে, এত মানুষকে দাওয়াত দেওয়া, কিন্তু কথা এটা করতে হবে যাতে একদম নীরবে, চুপিচাপি। তা আমি সবাইকে বললাম যে এটা কারো মুখ থেকে যেন, কালকে সকালের আগে যেন এটা কারো মুখ থেকে না বেরোয়, দাওয়াতের কাজটা আমি একাই করব। তো লাকিলি ওই দিনই একটা, ওটা আমরা ক্যারাভান বলতাম, যেগুলা একটু যদি বর্ণনা দিই তাহলে এমনটা, যে আমাদের যে কন্টেনারগুলো আছে না, শিপের কন্টেনার, এরকম একটা বাক্স, তার মধ্যে কিছু বেড ফলানো, এসি লাগানো, সেইভাবে ওটা করা আর কি। ওটা মিডল ইস্টে এটা খুব কমন আর কি। মানে মরুভূমিতে যারা কাজ করে তখন এগুলো থাকে আর কি, স্পেশালি মেড এবং এসি এয়ার কন্ডিশন। তো সেখানে একটা ক্যারাভানে 2টা পার্ট ছিল, 8 জন করে 16 জন থাকতো বাং বেডে। তো ওরকম একটা ক্যারাভানে একটা মিলাদের দাওয়াত ছিল, মিলাদ ছিল। তার কোনো আত্মীয় কি হয়েছে বা মারা গেছে বা অসুস্থতার জন্য দোয়া করা। তো ওই হচ্ছিল, তো সেইখানে যে আমি হাজির আর কি। তো সেই মিলাদ শেষ হওয়ার পরে দেন আমি এই দাওয়াতটা শুরু করলাম, যে এরকম একটা জিনিস ভাবছি, আপনারা কি মনে করেন। তো মিলাদের ব্যাপারে সবাই একমত, কিন্তু কবে হবে এটা শুনে সবাই এক কথা জারি। তো সে একই দিনে একই সময়ে তো চিফ ইঞ্জিনিয়ার স্যারের অনুষ্ঠান। ঠিক আছে, সেখানে যদি যেতে চান যাবেন, যেখানে খুশি যাবেন, মিলাদে যে যাবেন না ওখানে যাবেন সেটা আপনারা নিজেরা চিন্তা করে দেখেন। মানে তখন মোটামুটি সবাই বুঝতে পারছে বিষয়টা আসলে কি। তখন এক ওয়ার্কার বলছিল এইবার চিফ ইঞ্জিনিয়ার ধরা খাইছে। তো পরবর্তীতে একে একে একটা ক্যারাভানে যাই, আস্তে আস্তে কথা সংক্ষিপ্ত হতে হতে এক পর্যায়ে যে মিলাদের দাওয়াত দেওয়া, এদিকে উনার তো মাথা খারাপ, হন্যে খুঁজতেছে আমার। যাক, শেষ পর্যন্ত আমার খুঁজে বের করছে মইনুল ভাই, বলে যে তোমাকে
তোমার সাথে বিশেষ কথা আছে, শামসুর রহমান সাহেব তো মাথা খারাপ, তোমাকে ডাকে। তা আমি গেলাম। তো উনি খুব অনুনয় করলেন, আমরা দেখেন আপনার প্রোগ্রামে যে আমরা ডিস্টার্ব করতে যাচ্ছি না, আপনি আপনার মিলাদ পড়েন, আমরা আমাদের, আপনি আপনার প্রোগ্রাম করেন, আমরা আমাদের মিলাদ পড়ি, এতে তো কোনো সমস্যা নেই। যারা আপনাদের অনুষ্ঠানে যাবে, উনি বুঝতেছিলেন যে ঘটনাটা অন্যদিকে চলে যাচ্ছে আর কি। ঠিকই সময় মতো সবাই আসলো, মিলাদ শুরু হয়ে গেল। এদিকে অ্যাম্বাসেডার, জাপানিদের সবাই উপস্থিত ওখানে, সিমেন্টের গোডাউন, বিরাট এক আয়োজন, 1000 লোক আমরা এখন থাকবো, কিন্তু কেউ নাই। অ্যাম্বাসেডার সাহেব আসছেন, বাকি অন্যান্য অতিথিরা আসছেন, অ্যাম্বাসেডার এসে দেখছেন যে পুরা প্যান্ডেল খালি, নাটখালি ব্যাপার কি। তো উনি চিফ ইঞ্জিনিয়ার সাহেব জানতে চাইলেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব তো তখন মানে চোখ দিয়ে পানি গড়ায় আর কি, এরকম একটা কাদা অবস্থা। বললেন যে না, একটু ঝামেলা হয়ে গেছে, ওই সাইডে একটা মিলাদ হচ্ছে। তো এসে তো ভালো খবর, তো চলেন যাই। তো চিফ ইঞ্জিনিয়ার সাহেব বলে যে না, আমি যাবো না, সমস্যা আছে। তো উনি গেলেন না। তো অ্যাম্বাসেডার মহোদয় কোম্পানির ভাইস প্রেসিডেন্টকে নিয়ে আসলেন আইজিএলে। তারপরে উনি বলেন যে না, শুনলাম যে এরকম একটা মিলাদ হচ্ছে, তো যাক, সেই জন্য ভাবলাম যে মিলাদে তো দাওয়াত লাগে না, এমনি আসা যায়, তো সেই জন্য আসছিলাম আর কি। তো মিলাদ শেষে যদি আপনারা মনে করেন ওখানে আসবেন তো আইসেন, না আসলে তো নাই আর কি। তো বললে উনি যে মানে চলে গেলেন আর কি। তো কেউ আর ওখানে যায়নি আর কি। এতে যে বিষয়টা দাঁড়াইলো যে তখন জাপানিজরা দেখলো যে ওই শামসুর রহমান সাহেবের তো আর কোনো অবস্থানই থাকলো না আর কি, ওনার কোনো হোল্ডিয়ার মানে লোকজনের উপরে নাই, ওনাকে বিদায় করে দেওয়ার কথাই ভাবছে। কিন্তু বিদায় করার আগে আমাদের সাথে একটা মিটিংয়ে বসতে চাইলো। আমরা বসলাম। বসার পরে যেটা ওনারা জানতে চাইলো, শামসুর রহমান সাহেবকে বিদায় করে দিলে কোনো সমস্যা হবে কিনা। সমস্যা বলতে আসলে কি মিন করছেন আপনারা জানি না। তো বলছে না, উনি তো বলছে যে উনি চলে গেলে নাকি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মারামারি হবে, নানান কিছু হবে। তা আমি বললাম যে এই তো অলিক কথা, আমরা তো এখানে মারামারি করতে আসিনি, আমরা কাজ করতে আসছি। একটা চুক্তির আওতায় আমরা কাজ করতে আসছি, সেখানে চুক্তির কিছু শর্ত আছে, সেই চুক্তি অনুযায়ী আমাদের বেতন দেওয়ার কথা, অন্যান্য টার্মস অ্যান্ড কন্ডিশন যা আছে সেই অনুযায়ী আমরা আমাদের পাওনা টাকাটা চাচ্ছি। এখন সেটা যদি তোমরা আমাদেরকে দিয়ে দাও তাহলে তো ঝামেলাটা চুকে যায়। তো যাই হোক, পরে ওরা বললো যে ঠিক আছে, সেটা আমরা দেখছি। এখন শামসুর রহমান সাহেব তো এখন আরও মরিয়া উঠলেন, এবার চ্যালেঞ্জ জানাই দিলেন যে আমি 7 দিন সাইড থেকে বেরিয়ে যাই, দেখো কি ঘটে। তো যাই হোক, ইতিমধ্যে তো সপ্তাহ তো শেষ, কিছুই হলো না। উনি আসলেন, এসে এখন কী বলবেন, এবার আমার মানে পিছু হটা শুরু করলেন। এসে আমার পিছনে দাঁড়ায় থাকেন আমার টেবিলে। আওয়াল, তুমি একটু বলো না, একটা কোম্পানিকে বলো না আমাকে কেন এইভাবে বেজ্জিতি করে বিদায় করে দিচ্ছে। ও মাই গড, আপনাকে বিদায় করার দাবি তো আমরা করিনি, কোম্পানি কেন আপনাকে বিদায় করে দিচ্ছে সেটা তো আপনি জানেন। আর আমার কথা কোম্পানি কেন শুনবে? কোম্পানির কোনো উপকার তো আমি করিনি, আমি বরং তাদেরকে অসুবিধার সৃষ্টি করেছি। তো যাই হোক, আলটিমেটলি ওনাকে বিদায় করিয়ে দেওয়া হলো আর কি। উনি চলে আসলেন। তো কাজকর্ম চলছে ভালোই, কিন্তু এদিকে আমার তো দেশে চলে আসার জন্য মন আনচান করতেছে, কিন্তু আসবো কেমন করে? আসল যে সমস্যাটা, যে ওয়ার টাইমের যে বিষয়টা, সেটা তো তখনও ফয়সালা হয়নি। তো এই নিয়ে আমি দুজনের সাথে আলাপ করছি। ইন দ্য মিন টাইম হঠাৎ করে একদিন লাঞ্চ ব্রেকের সময় আমি যখন রুমে গেছি গোসল করব, লাঞ্চ করব, দেখেছি অফিস থেকে বাংলাদেশে একটা অফিস বিয়ারার পিয়নকে পাঠাইছে। সে আমাকে সালাম দিয়ে বলতে, স্যার অফিসে একটু জাপানিরা আপনাকে ডাকতেছে। আমি তো অবাক হলাম যে আরে এটা আবার কী হলো, অফিস টাইমে আর লাঞ্চ ব্রেকের সময় আমাকে কেন ডাকছে। তা আমি আবার ড্রেস কিন্তু চেঞ্জ করে ফেলছে না, আবার অফিসিয়াল ড্রেস পরে আমি পরে রওনা হলাম। তো যাচ্ছি আর ভাবছি যে কী হলো, আবার হঠাৎ করে কী এমন দাঁড়ালো যে কারণে আমাকে এরকম একটা অসময়ে ডাকছে। তো যাই পৌঁছলাম, তো ঢুকে দেখি যে জাপানিজরা আছে। ভাইস প্রেসিডেন্ট ছিলেন না, আরেক ভদ্রলোক ছিলেন, মিস্টার কাতো নামে এক ভদ্রলোক। আর আমাদেরই একজন আবার ওখানে বসে আছেন, যিনি অফিস ম্যানেজার হিসেবে কাজ করতেন। তা আমি একটু অবাক হলাম যে ঠিক আছে, জাপানিজরা আমাকে ডাকছে ভালো কথা, উনি বসে কী করছেন। তো যাই হোক, এখন ওরা যে কথাটা বলার চেষ্টা করছিল বা বলছিল সেটা হলো যে তারা আমার জন্য কিছু করতে চায়। ইংরেজিতে বলতে গেলে যেটা বলেছিল, উই ওয়ান্ট টু ডু সামথিং ফর ইউ। তাহলে ইউ মানে কি? আমি, অনলি মি, নাকি আমরা সব বাংলাদেশি? বলে না, অনলি ইউ। তাহলে সরি, তোমরা তো ভুল করতেছো, ইউ আর জাস্ট টোটালি মিস্টেকেন, ইউ হ্যাভ টেকেন এ কমপ্লিটলি রং স্ট্র্যাটেজি। সরি, তুমি যদি কিছু করতে হয় তাহলে সবার জন্য করবা, আর না করলে আমার জন্য তো নয়। তোমরা ভাবছো আমাকে পয়সা দিয়ে কিনে ফেলবা বা কোনো সুবিধা দিয়ে কিনে ফেলবা, সেটা কোনো দিনই হবে না।
তখন এটা সুন্দর জাপানিজ ইংরেজি বললো আর কি, দেন উই শ্যাল কাট ইউ। তো কাট মানে আমার চাকরি নেই। ভালো কথা, আমি তো যাওয়ার জন্যই আনসান করতেছি। ঠিক আছে তোমরা যা ভালো মনে করো করো, আমার কোনো আপত্তি নেই বলে আমি রুম থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে রুমে যাচ্ছি আর ভাবছি যে এক মির্জাফর তো বিদায় হলো, আর এক মির্জাফর দাঁড়ায় গেল। এটি আমাদের চরিত্র আর কি।